হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস হুইসপার। শুরু করছি আমার আলাদিন উপন্যাসের চতুর্থ পর্ব। অনুরাগের বাচ্চা, তুই উগান্ডায় থাকিস কি অ্যামাজনে? এক্ষুনি আমার বাসায় আসবি তুই, ঠিক এই মুহূর্তে। ঘড়ি ধরে শুধু 20টা মিনিট দেখব আমি। এসে আমার মমকে বোঝা মহিলা পাগল হয়ে গিয়েছে। 30 বছর ধরে মানুষ কাটাকাটি করতে করতে ব্রেনের মাদারবোর্ড ফেটে গিয়েছে। এই মহিলাকে তুই বোঝা। অনুরাগ। সাইবানের রুমটা দোতলায়, অথচ সেখান থেকে নিচতলা অবধি তার চিৎকার চেঁচামেচির আওয়াজ স্পষ্ট ভেসে আসছে। ছেলের দারুণ হম্বিতম্বি বেপাত্তা সামিয়া সোফায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে আয়েশ করে পায়েস খাচ্ছেন। মধ্যখানে বিপাকে পড়ে যাওয়া ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ডকারখানা দেখছে। মা ছেলের মাঝে এ কেমন দ্বৈরথ? হাসা উচিত নাকি দুঃখ করা উচিত বোঝা মুশকিল। কাজের মেয়ে সুগন্ধা অবশ্য একদম স্বাভাবিক। গুনগুন করতে করতে খাবারের টেবিল গুছিয়ে নিচ্ছে, যেন আশেপাশে যা হচ্ছে তা এখানকার নিত্যদিনের ঘটনা। এমন সময় ওই মেয়ের ঠোঁটে গান আসে কিভাবে? এই বাড়ির প্রত্যেকটা মানুষই এক একটা নমুনা। প্লিজ আয়, এক্ষুনি আয়। কিসের বিজনেস মিটিং তোর শালা? দেখিস অনুরাগ, তুই যদি আজকে না আসিস, তোর ফটো পোস্টারে ছাপিয়ে আমি সারা শহরের দেয়ালে সেটে দিয়ে আসবো। নিচে বড় বড় করে লিখবো, এই ইফটিজারের থেকে সাবধান। দেখিস তুই। নিজের রুম থেকে বেরিয়ে বোধহয় সাইবান ছাদের দিকে চলে গিয়েছে। ঠাসঠুস শব্দ আসলেও এবার আর তার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। সামিয়া ধীর সুস্থে পায়েস শেষ করেছেন ততক্ষণে। ঘরের দিকে তাকিয়ে তিনি উঠে দাঁড়ালেন। হাসপাতালে যাওয়ার সময় হয়ে এসেছে। ঠিক তখনই নিজেকে আর রুখতে পারল না ইরাম। সামনে গিয়ে দাঁড়ালো। খালামণি, কিছু মনে করো না, তুমি গুরুজন। তবুও বলতে বাধ্য হচ্ছি, তুমি অযৌক্তিক কথা বলছো। এমন সম্ভব নয়। কেমনটা সম্ভব নয়? সাইবানকে বিয়ে করাটা কেন সম্ভব না? সামিয়ার স্বাভাবিক এবং সুচারু দৃষ্টিতে ইরাম খানিকটা অস্বস্তি বোধ করল। তারপর বলল, জি। প্রথমত, তোমার মাথায় এমন একটা পরিকল্পনা কিভাবে আসলো সেটাই চিন্তার বিষয়। উপরন্তু আমারও একটা মতামত বলে বিষয় আছে। আলাদিন আর আমি খুবই বেমানান। বয়সে তোর ছোট বলে বলছিস, নাকি পুরুষ সম্পর্কে ট্রমা হয়ে গিয়েছে বলে? ইরাম এক মুহূর্ত চুপ থাকলো, তারপর জানালো, বিষয়টা এমন না। আলাদিনকে আমি ছোটবেলা থেকে দেখেছি। ঈদে, কোরবানে আর কিছু হোক না হোক টুক করে আমাদের বাড়িতে সালামি নিতে চলে যেত। হাতে 2 টাকা ধরিয়ে দিলেও এমনভাবে খুশি হতো যেন ওর হাতে আমি চাঁদ তুলে দিয়েছি। এমন একটা স্মৃতি মাথায় গেঁথে আমি কিভাবে ওকে বিয়ে করতে পারি? ওকে আমি ভাইয়ের নজরে দেখে এসেছি। এর বেশি কিছু কোনোদিন ভাবিনি। তবে স্বামী হিসেবে কিভাবে ভাবতে পারি? এখনো ভাইয়ের মতো দেখিস? চটজলদি উত্তর দিতে চাইল ইরাম, অথচ কিছুতেই মুখ থেকে হ্যাঁ উত্তরটা বের করতে পারল না। কারণটা খুবই স্বাভাবিক। এত বছর পর নতুন করে দেখা মানুষটাকে তার পুরাতন আলাদিন নয়। ইরামের স্মৃতিতে সেই আলাদিন আজও ছোটটি, মায়া মায়া মুখ, মুখের দুপাশে খোঁচা খোঁচা সুচালো 2টি দাঁত, কথায় কথায় স্মিত হাসত। বয়সের তুলনায় বেশি বোঝদার ছিল। এই আলাদিনের সঙ্গে সেই আলাদিনের কোনো মিল নেই। প্রাপ্তবয়স্ক সাইবানকে অনেকখানি অপরিচিত লেগেছে ইরামের, তাই অসত্য জবাব সে নিজের খালামণিকে দিতে পারল না। জানি না। ইরামের উত্তর শুনে সামিয়া মুচকি হাসলেন, বললেন, আমাকে যখন গুরুজন মানিস তখন এটাও মাথায় রাখ, আমি যা করছি ঠান্ডা মাথায় জেনে বুঝে এবং ভেবে চিন্তে করছি। সবার ভালোটাই ভাবছি, খারাপটা না। রইল বাকি সাইবান, ওকে দেখতে হয়তো ঘাটতেরা বাদরের মতো লাগে, তবে মনটা অবুঝ না। সময় দিয়ে বুঝিয়ে বললে ঠিক বুঝে যাবে। একটু থেমে তিনি আবার যুক্ত করলেন, তবে কাউকেই আমি জোরাজুরি করব না। বিয়ে শাদির ব্যাপার, একেবারে অমতে হওয়াটা খারাপ ব্যাপার। তাই বলছি, তুই তোর পরিস্থিতি ভেবে দেখ। আজকের দিনটা সময় নে, ভালো মতো চিন্তা কর। প্লিজ যুক্তি দিয়ে ভাবিস, আবেগ দিয়ে না। তোর মতন বোঝদার মেয়ে 2টা হয় না। তুই নিজের আর ইজানের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিস, এটাই আমার কামনা। এরপর যদি মনে হয় তুই থাকবি না, চলে যাবি, আমি আর তোকে আটকাবো না। আমি হাসপাতালে যাচ্ছি, আসতে রাত হবে। আর ঘরটা মাঝে মধ্যে ভূমিকম্পের মতো কেঁপে উঠতে পারে। মনে হবে কেউ বুঝি বুলডোজার চালাচ্ছে। ওটা সাইবানি, ভয় পাস না। ইজানকে দেখে রাখিস।
নিজের কথা শেষ করে সামিয়া গটগট করে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। গাড়ি গেটের কাছে এসে অপেক্ষা করছে তাকে হাসপাতালে নিয়ে যেতে। ইরাম নিজের জায়গায় থ হয়ে থাকলো। মা নাকি ছেলে, কাকে বেশি আজব বলবে বুঝতে পারল না সে। সারাটা বিকেল ইরাম কাটালো ইজানের সঙ্গে রুমবন্দি হয়ে। সামিয়া যা বলেছিলেন তাই হয়েছে। ক্ষণে ক্ষণে বাইরে থেকে হম্বিতম্বি শব্দ ভেসে আসতে লাগলো। মাঝে আবার দুটো বাইকও এসে হাজির হয়েছে, খুব সম্ভবত সাইবানের বন্ধুদের কেউ। তাদের কথাবার্তা অবশ্য সে শোনেনি, শোনার কিংবা জানার ইচ্ছাও নেই। এর চাইতেও গুরুতর একটা কাজ বাকি তার, সিদ্ধান্ত নেওয়া। সত্যি বলতে জীবনে বিয়ে করার সকল স্বাদ মিটে গিয়েছে ইরামের। কোনো পুরুষকে তার বিশ্বাস হয় না, বিশেষ করে যদি সেই পুরুষটি দেখতে শুনতে বেশ সুদর্শন হয়। পুরুষ মানুষ সুন্দর হবে, তাদের মাঝে কোনো ঘাবলা থাকবে না, এমনটা অসম্ভব। তবে ইরামের ভাবনা এখন আর তার নিজের মধ্যে সীমাবদ্ধ নেই। তার সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হলো ইজান। ছেলেকে বুকে নিয়ে দোলাতে দোলাতে ইরাম ভাবল, এই নিষ্পাপ বাচ্চাটাকে একটা চমৎকার এবং আরামদায়ক ভবিষ্যৎ দেওয়ার ক্ষমতা কি তার আছে? এই 32 বছরের জীবনটায় সে অর্ধেক জগৎ দেখে ফেলেছে। জীবিকার তাগিদে এমন কোনো কাজ নেই যা সে করেনি। আর কত সে কাজ জারি রাখত, যদি তাতে ইজানের ভবিষ্যৎ ভালো হওয়ার নিশ্চয়তা থাকতো। কিন্তু এই 3টা মাস একা কাটাতে গিয়ে সে বুঝেছে সিঙ্গেল মাদারদের জীবন কেমন হতে পারে। যদি হাতে টাকা না থাকে তাহলে তো কথাই নেই, সরকারি সম্পত্তি মনে করে সকলে। নারী এবং পুরুষ মহান সৃষ্টিকর্তা এমনই সৃষ্টি করেননি, তারা একে অপরের পরিপূরক। না একজন নারী কোনো দিন চলতে পারবে একজন পুরুষ ছাড়া, না একজন পুরুষ চলতে পারবে একজন নারী ছাড়া। সমাজের এই অবস্থা শুধুমাত্র এই নারী পুরুষদের অতিরিক্ত লোভ এবং মানসিক বিকৃতির কারণে, আর কিছু না। যদি ইরাম সাইবানকে বিয়ে করে তাহলে সমাজ বিরাট আঙুল তুলবে। তবে তার ইজান হয়তো একটু ভালো থাকবে, একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবার পাবে। স্বাভাবিক হয়তো নয়, তবে একটু পাগলাটে পরিবার। তবে দিন শেষে ইরাম বিনা চিন্তায় ইজানের মুখে খাবার তুলে দিতে পারবে। পরের দিন খাবার পাবে কিনা সেই চিন্তা করতে হবে না। আর্থিক এবং সামাজিক নিরাপত্তা, যা এখন খুব করে দরকার ইরামের। তার নিজের ট্রমা, নিজের জীবনের সকল না পাওয়াদের হিসাবের কোনো দরকার নেই এখানে। সামিয়া বাড়িতে ফিরে এলেন সন্ধ্যার পর। কাজ একটু দ্রুতই শেষ করেছেন তিনি, না হলে ফিরতে রাত হয় তার। তবে বাড়ির পরিস্থিতি বিবেচনা করে চলে এসেছেন। ইরাম তখন টেবিলে বসেছে। সুগন্ধা তাকে নাস্তা দিয়েছে, স্যান্ডউইচ, কফি আর সামিয়ার নির্দেশ মতো ফল। ইজানকে দলিয়ে যাচ্ছে সে, মাত্রই দুধ খাইয়েছে। এখন ছেলেটা আবার ঘুমাবে। ঘুমে ঢুলুঢুলু করছে চোখ। ইরাম মৃদু হেসে গুনগুন করে যাচ্ছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আমার কচু পোষণাটা। ইজানের মুখটা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইরাম। বিনিময়ে ছেলে তার ছোট্ট দুখানা হাত দিয়ে আঁকড়ে ধরল তার গাল। দৃশ্যটি অদূর থেকে নিষ্পলক নয়নে দেখলেন সামিয়া। তার বুকটা ভীষণ উষ্ণতার জোয়ারে টইটুম্বর হলো। হঠাৎ মৃদু পায়ের শব্দে ইরাম এবং সামিয়া দুজনেই মুখ ঘুরিয়ে তাকালেন। 2 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাইবান। পরনে একটা হাফ হাতা কালো টি-শার্ট আর ঢোলা ট্রাউজার। হাফ হাতা হাওয়ায় তার শক্ত গরমের ফোলা বাহু চোখে পড়ছে স্পষ্টত। টি-শার্টের কাপড় বুকের ওপর চেপে বসেছে। ভাগ ভাগ করা পেশির গঠন চোখে পড়ছে বেশ। খুব সম্ভবত শরীরচর্চা জাতীয় কোনো কাজ করছিল, তাই এমন রূপ। ইরামের দিকে এক দফাও দৃষ্টি না ফেলে সে সোজাসুজি তাকালো সামিয়ার দিকে। হে ব্রো। সাইবানের কণ্ঠস্বরটা অতিরিক্ত শান্ত শোনালো, যেটা তার চরিত্রের সঙ্গে বেমানান। চোখ পিটপিট করলো ইরাম। এই ছেলে এভাবে কাকে সম্বোধন করলো? হতবাক হয়ে গেল সে যখন নিজের অ্যাপ্রন খুলে চেয়ারে ঝুলিয়ে রাখতে রাখতে সামিয়া উত্তর করলেন, বল ব্রো, রুমে চলো, তোমার সাথে প্রাইভেট কথা আছে আমার। ওকে চল। সামিয়া সাইবানের পিছু পিছু নিচতলার একটা রুমের ভেতর আড়াল হয়ে গেলেন। দরজাটা ঠাস করে লেগে গেল। ইরাম স্তব্ধ হয়ে বসে চেয়ে রইল। সামিয়া পরনের শাড়ির কুচি খানিক ঢিলাঢালা করে বিছানায় বসলেন। সাইবান অযথায় শব্দ করে দরজাটা বন্ধ করে সেটায় ঠেস দিয়ে দাঁড়িয়েছে। বুকে দুবাহু ভাঁজ করে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে জননীকে দেখছে। বল কি বলবি? আমার টায়ার্ড লাগছে, গোসল সেরে একটা লম্বা ঘুম দিতে হবে।
সাইবানের ভ্রুজোড়া তীব্র কুঞ্চন সৃষ্টি করলো। বাম ভ্রুতে থাকা পিয়ার্সিং হালকা হলুদাভ আলোয় জ্বলজ্বল করে উঠল। হোয়াটস গোয়িং ইনসাইড ইউর প্রিটি লিটল হেড? হোয়াট ডু ইউ থিঙ্ক মাই বয়? এবার সত্যিই বিরক্ত বোধ করলো সাইবান। হেলান ছেড়ে ভেতরে এগিয়ে গেল সে। মম, প্লিজ ডোন্ট প্লে উইথ মি। আমি আর ছোট বাচ্চা না, কয়েক মাস আগেই 25তম জন্মদিন পালন করেছি। ও, অনেক বড় হয়ে গিয়েছিস। এতটা বড় হয়ে নিজে আমাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে হবে তোমার। উঠে পড়ে লাগলাম কোথায়? আমি স্রেফ আমার বাড়ির বউ হিসেবে কাকে পছন্দ করেছি সেটা জানিয়েছি। এতে তুই এত লম্ফঝম্প করছিস কেন? কেন করছি তুমি জানো না? আমি আজ অবধি তোমার একটাও কথা ফেলিনি, তুমি জানো। তবে এটা ফেলে দে, মানা করেছি কি? নিজের কপালে আঙুল ঘষে রাগ নিয়ন্ত্রণ করলো সাইবান। মেজাজ গরম হয়ে যাচ্ছে তার। পান থেকে চুন খসলে সে গরম তাওয়ার মতো ছ্যাঁত করে ওঠে। সেখানে সে এতক্ষণ যাবৎ নিজেকে শান্ত রেখেছে, এই বেশি। বাড়ির বউ মাই ফুট, একটা 32 বছরের ডিভোর্সি মহিলার সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা। খুব ভালো চয়েস তোমার মম। সাইবান আলাদিন। সামিয়ার শীতলতম কণ্ঠস্বর ভেসে আসতেই সাইবান না চাইতেও সামান্য কেঁপে উঠল। জননীর এই কণ্ঠটা তার বহু অচেনা। কালে ভদ্রে কখনো কখনো শোনা যায়। তার সম্পূর্ণ নাম নিয়ে ডাকার অর্থ সামিয়া আর মজার মুহূর্তে নেই, তিনি বাস্তবতায় আছেন। মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে না জানলে তাকে নিয়ে কথা বলা বাদ দে। বড় শুধু গায়ে গতরেই হয়েছিস, চরিত্রে না। কথাটা ভীষণ গায়ে লাগলো সাইবানের। হাতের মুঠো শক্ত করে ফেললো সে। একটা পর মেয়ে, যার এর আগে কোনো হদিস অবধি ছিল না, হঠাৎ করে উদয় হয়েছে। তার জন্য আজ সে নিজের মায়ের কাছে এইভাবে কথা শুনছে। বিষয়টা মানতে নারাজ তার অন্তর। সামিয়া নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। ছেলের মুখোমুখি হয়ে বললেন, আমি কেন এই ইরামকে এই বাড়ির বউ বানাতে চাচ্ছি জানতে চাস তো? বেশ, তবে শোন। বাপ মারা যাওয়ার পর থেকে ইরাম একা হাতে 2 ভাইকে মানুষ করেছে। নিজের পাগল মা, 2টা ভাইয়ের পড়াশোনা, তাদের খরচ, পরিবারের খরচ সব একা হাতে টেনেছে ওই একটা মেয়ে। পরিবারের বড় মেয়ে কি না? কত কষ্ট করে নিজের পরিবারকে টেনে মানুষ করেছে সেটা তোর আমার নিজের চোখে দেখা। সামান্য সাহায্যটুকু কোনোদিন নেয়নি। শুধু ঈদের সময় উৎসবের নামে কিছু কাপড় চোপড় দিতে পারতাম ভাগ্নে ভাগ্নিদের। এরপর তো সেটাও বন্ধ হয়ে গেল। আমরাও খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছিলাম। তুই দেখেছিস কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে মেয়েটা। বিয়ে হলো, বাচ্চা হলো, স্বামীর ঘরটা অবধি শান্তিতে করতে পারলো না। যখন সব হারিয়ে শুধু একটা যক্ষের ধনকে নিয়ে ভাইয়ের বাড়িতে আসলো, তখন ভাইটাও তাকে রাখলো না। এমনই কুলাঙ্গার ভাই, যে মাতৃতুল্য বোন পেলে পুষে বড় করেছে, চাকরি দিয়েছে, তাকে তাড়িয়ে দিতে 2 বার চিন্তা করলো না। একবারও ভেবে দেখেছিস মেয়েটার জীবনে কত কষ্ট? সাইবান নিঃশব্দে শুনল। কোনো কাহিনী তার অজানা নয়, শুধু শেষের অংশটুকু ছাড়া। মুখের আগের ভাবটা কমে এলেও পুরোপুরি দমল না সে। ঠিক আছে মম, তোমার কথা আমি বুঝতে পারছি। আমিও পাষাণ না, ওকে। তোমার চ্যারিটি করার ইচ্ছা হয়েছে, করো না। মানা করেছে কে? ইরাম আপুকে ঘরে রাখবে? রাখো। ওনার বাচ্চাকে পালবে? পালো। আমার কন্ট্রিবিউশন চাইলে আমি প্রতি মাসে সেটাও করব। কিন্তু সোজা বিয়ে পর্যন্ত টেনে নেওয়ার মানে কি? সামিয়াকে এবার বেশ অসন্তুষ্ট মনে হলো। চ্যারিটি? কন্ট্রিবিউশন? তবে এত অধঃপতন হলো তোর? ছোটোবেলায় এত ইরামাপু করতিস, জানিস না তার আত্মমর্যাদা কোথায়? তোর মনে হয় আমার চ্যারিটি করতে চাইলেই সে হাত পেতে নেবে? মধ্যবিত্তকে আর কিছু আল্লাহ দিক বা না দিক, আত্মসম্মানটুকু দেয় ভরে ভরে। হাত পাতার মতন অবস্থায় তারা হাত মুঠ করে ঠোঁট কামড়ে লড়ে যায়। বিভিন্ন দিকে তাকিয়ে আগের তুলনায় কিছুটা শান্ত গলায় তিনি যুক্ত করলেন, তাছাড়া আমার বাসায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে আর একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। উপরন্তু ডিভোর্সি খালাতো বোনকে দিনের পর দিন বাড়িতে জায়গা দিলেও সমাজের সমস্যা হয়ে যাবে। খাওয়া পড়া তারা দিক বা না দিক, সালিশটা ঠিকই বসাবে। 32 বছরের মেয়ের সাথে 25 বছরের একটা ছেলেকে বিয়ে দিলে সমাজ সালিশ বসাবে না বলছো? অবশ্যই বসাবে, আরও বড় সালিশ বসাবে। কিন্তু তখন অন্তত আমি গলা চড়িয়ে আমার ঘরের বউয়ের সম্মান বাঁচাতে লড়তে পারবো। শুধুমাত্র ভাগ্নির জন্য এত কিছু করার সুযোগ নেই, বুঝেছিস? বুঝলাম। হঠাৎ করে উল্টো ঘুরে দরজার মাঝে ধড়াম করে একটা শক্তিশালী ঘুষি বসিয়ে দিল সাইবান। প্রবলভাবে কেঁপে উঠল চারপাশ। ভয়ানক একটা শব্দ হলো।
এটাই বুঝলাম যে বাড়ির একমাত্র ছেলে সবসময় আদরের দুলাল হয় না, মাঝে মাঝে বনির পাঠাও হয়। ভাঙচুরের শব্দ আরম্ভ হলো তৎক্ষণাৎ। সাইবানের হাতের ধাক্কায় শোপিস, দেয়ালের ফটো ফ্রেম সব আছড়ে পড়তে লাগলো মেঝেতে। আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না, পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। ছেলেকে সামলাতে চাইলেন সামিয়া, কিন্তু পারলেন না। তার ছেলে সাক্ষাৎ ঝড়, ঝড়কে কাবু করাটা মুশকিল। আমি কোনোদিন ইরাম আপুকে বিয়ে করব না, কোনোদিনও না। আমার কথাটা একবার না 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 এবং নো নো, নেভার নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি আ সিনিয়র ওম্যান। না পারতে সামিয়া এবার পাল্টা চেঁচিয়ে উঠলেন, ফাইন, করবি না বিয়ে, করিস না, রাখিস না আমার কথাটা, আমার কিচ্ছু যায় আসে না। আমি নিজেরটা আর ইরামেরটা বুঝে নেব, ঠিক আছে? শুধু এরপর আর কোনোদিন আমার মুখ থেকে তোর কাছে কোনো চাওয়া উচ্চারিত হবে না, এটুকু জেনে রাখিস। সাইবান হঠাৎ করেই জমে গেল, ঝট করে পিছন ফিরে তাকালো। বহু বছর বাদে সেদিন রাতে প্রথমবারের মতো ছেলের তেজি দৃষ্টির মাঝে অসহায়ত্ব দেখলেন সামিয়া। সারা রাত ঘুম হয়নি ইরামের, ছটফট করেছে সে। দরজার বাইরে থেকে যে চিৎকার চেঁচামেচি সে শুনেছে, এরপর যেভাবে সাইবানকে ঝড়ের বেগে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে, তাতে শান্তি মেলা ভার। তার জন্য মা ছেলের মাঝে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বিষয়টা খুব খারাপ লেগেছে তার। আজকেই চলে যাবে সে, তাতে যা হওয়ার দেখা যাবে। ইজান বরাবরের মতোই ঘুমাচ্ছে। ভোর রাতের দিকে খাইয়ে তাকে শুইয়েছি ইরাম। ছেলে ঘুমে থাকতে সে নিজের লাগেজ টেনে ছোট্ট একটা ব্যাগ বের করলো, উপুর করে ঢেলে দিল সমস্তটা। দুটো পুরাতন 20 টাকার নোট, সঙ্গে একটা রূপার আংটি পাওয়া গেল। এই আংটিটা তার অতি শখের, বাবার গড়িয়ে দেওয়া শেষ স্মৃতি, শেষ সম্বল। মৃত্যুর আগ অবধি বস্তুটাকে হাতছাড়া করতে চায়নি সে। কিন্তু ইজানের ঘুমন্ত ছোট্ট মুখটা নজরে আসতেই সিদ্ধান্ত নিতে দেরি হলো না তার। পুরাতন বাটন ফোনটা তুলে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, হ্যাঁ আমি। আমাকে শুধু 2 দিন থাকতে দেবে? কথা দিচ্ছি কোনো সমস্যা করব না, শুধু ইজানকে ডাক্তার দেখার আর নতুন মেস দেখে উঠে পড়ব, জরুরি দরকার, প্লিজ যদি একটু ব্যবস্থা করা যায়। হ্যাঁ, ও থ্যাঙ্কস, সত্যি অনেক কৃতজ্ঞ থাকলাম। আমি দুপুরের আগেই চলে আসব। ওকে, রাখছি। ফোনটা কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ইরাম। আগামী 2-3 দিনের জোগাড় হয়েছে। এবার শুধু খালামণিকে বললেই কোনো ভালো শিশু বিশেষজ্ঞের সন্ধান নিয়ে ফিরে যাবে। ইজানকে পাতলা কম্বল টেনে ঢেকে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইরাম। সামিয়ার রুমটা নিচতলায়, কিন্তু একদম অপর পাশে। ডাইনিং রুম ঘুরে যেতে হবে। ডাইনিং রুমের ভেতরে পা রাখতেই ইরাম থমকাতে বাধ্য হলো, কারণ টেবিলে বসে আছে সাইবান স্বয়ং। ফিরল কখন? রাগ শেষ? মুখ দেখে তো মনে হচ্ছে না। টেবিলে বড়সড় একটা আর্ট পেপার ছড়িয়ে মার্কার দিয়ে খচখচ করে কিছু লিখছে ছেলেটা। অত্যন্ত মনোযোগী দৃষ্টি। হাত ছাড়া ট্যাঙ্ক টপ আর জিন্স পরনে, শার্ট ছিল যেটা ছড়ি ফেলে রেখেছে সোফার উপর। ইরাম না পারতে খানিকটা কৌতূহলী হয়ে কাছে সরে উকি দিল। একটা পোস্টার বানিয়েছে সাইবান, তাতে গোটা গোটা অক্ষরে লেখা, প্রফেশনাল হাজব্যান্ড, প্রফেশনাল হাজব্যান্ড। আপনি কি অসহায়, একাকিত্বের ভার বইতে পারছেন না? চান একজন নির্ভরযোগ্য বড়লোক সঙ্গী, যে শুধু আপনাকে কেন, আপনার বাচ্চা কাচ্চা, দাদি নানি, 14 গোষ্ঠী পেলে পুষে দেবে? তবে হ্যাঁ রমণী, এই বিজ্ঞপ্তি আপনারই জন্য। আপনার বয়স যত বড়ই হোক না কেন, তার চাইতেও বড় হতে হবে আপনার মন, যেন সেখানে আমার জায়গা হলেও কুমতলবের জায়গা না হয়। আপনাদের সেবায় আমি আছি। প্রফেশনাল হাজব্যান্ড সাইবান আলাদিন। বুকিং করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে। এই প্রথমবারের মতো সদা শান্ত ইরামও আতকে না উঠে পারল না। এই ছেলের মাথা আসলেই নষ্ট, পুরোপুরি নষ্ট। সাইবান মার্কারের ক্যাপ ঠোঁটে গুজে রেখে তার দিকে তাকালো। পরক্ষণে বাঁকা হেসে লাফিয়ে টেবিল থেকে নেমে পড়ল। হেলে দুলে পোস্টার নিয়ে বাড়ির বাইরে চলে গেল। ইরাম না পারতে ছুটে গেল তার পিছু পিছু। বাইরে গেটের কাছে দেয়ালে আঠা দিয়ে সুন্দর করে পোস্টারটা লাগাচ্ছে সাইবান। দারোয়ান একপাশে দাঁড়িয়ে হাঁ করে ঘরের ছেলের কাহিনী দেখছে। ইরাম হাঁপাতে হাঁপাতে পৌঁছলো। আলাদিন, তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? না তো, আমার মাথা একদম চকাচক আছে। নতুন বিজনেস আইডিয়া পেয়েছি। যদি আমাকে ব্যবহৃত হতেই হয় তবে ভালো মতোই হই। কি বলেন আপু? ইরাম আর সইতে পারল না।
এগিয়ে গিয়ে খপ করে সাইবানের একটা হাত পাকড়াও করলো। অপর হাতে সদ্য বসানো পোস্টারটা দেয়াল থেকে ছিঁড়ে উঠিয়ে ছুঁড়ে ফেললো রাস্তায়। ক্রুদ্ধ দৃষ্টিতে দেখলো সাইবানকে, যে এই মুহূর্তে বেশ খানিকটা বিস্ময় নিয়ে তার হাতে ধরা নিজের হাতটার দিকে চেয়ে আছে। একটা 32 বছরের ডিভোর্সি মহিলা সঙ্গে একটা পরপুরুষের বাচ্চা নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছো, তাই না? সরি, আই এম সরি, চলে যাচ্ছি, শান্তিতে থেকো তুমি, তবুও জাস্ট স্টপ দিস ননসেন্স, উইল ইউ? ইরামের দৃঢ় কণ্ঠস্বরে সাইবানের চেহারায় অদ্ভুতরে একটা অভিব্যক্তি ফুটে উঠল। পাল্টা বাঁকা হেসে দীপ্ত গলায় সে বলল, কোথায় চলে যাবেন? লম্পট স্বামীর কাছে? ওয়েল, নট হ্যাপেনিং এনিমোর। হঠাৎ করেই আমার অন্যের হক মেরে দেওয়ার ভীষণ রকম ক্রেভিং উঠেছে, তা সে হকটা হোক আপনার এক্স হাজব্যান্ডের। এতক্ষণ শুনলেন আমার আলাদিন 4র্থ পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।